তুই রাতে ঘুমানোর সময় নাক ডাকিস? দেখলাম পায়ের এইখান থেকে কাটা। সেবার এগেইনস্টে কি কেস হয় না সার্ভিসের এগেইনস্টে কেস? তার পরিবর্তে কেউ যদি বন্ড না করতে চায় তাহলে 30 লক্ষ টাকা দিতে হবে। একদম। আজকের এই পর্বে আমাদের যে ডাক্তারির আড্ডা চলছে, আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসছে আমার বন্ধু এবং এই মুহূর্তে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের একজন খুব স্বনামধন্য কনসালটেন্ট ইএনটি সার্জন এবং হেডনেক সার্জন ডক্টর সায়র চ্যাটার্জি। নমস্কার। এবং আমরা অ্যাকচুয়ালি বন্ধু বললাম, আমরা কিন্তু ডাক্তারি জীবনের বা কলেজ জীবনের বন্ধু নই, আমরা স্কুল লাইফ থেকে বন্ধু। অর্থাৎ আমরা একসঙ্গে সেই ডিসি পান্ডের ফিজিক্স করেছি, আমরা এনসিইআরটির বায়োলজি পড়েছি একসাথে, এবং তার পরবর্তীকালে দুজনের দুটো দিক সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখনও চারদিকে নাক কান গলার বিভিন্ন অপারেশন করে বেড়ায়, আমি তো মেডিসিনে রয়ে গেছি। যদিও এখনও অবধি সায়র মানে আমার কাছে সেই স্কুল লাইফের বন্ধু, যখন আমরা একসঙ্গে ফিজিক্সের ওই বিভিন্ন পুলির অঙ্ক, এসএইচএম ওয়েভের অঙ্ক, রোটেশনের অঙ্ক নিয়ে আলোচনা করতাম। তো যাই হোক, আজকে আমার মনে হয় আজকের এই আড্ডাতে আমরা অবশ্যই কিছু পুরনো নস্টালজিক কথাবার্তা তো যাবেই, এবং তার সঙ্গে সায়রের জীবনের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর এক্সপিরিয়েন্স, সেগুলোকেও শোনার চেষ্টা করবো। আশা করা যায় খুব জমজমাট একটা আড্ডা হবে। সায়র, কেমন আছিস? চলছে দিনগত পাপক্ষয়, এরকম আমরা বলে থাকি, এবং যেহেতু আমরা বন্ধু, আমরা তো আপনি বা তুমি এই জিনিসগুলো খুব একটা বলতে পারবো না। একদমই না, একদমই না। সায়র, ভালো তো আছিস বুঝতেই পারছি। তো তুই নাক কান গলা বিশেষজ্ঞ, তার সঙ্গে হেড নেক সার্জন, চুটিয়ে মানে অপারেশন করছিস চারদিকে। তো এই মানে কোন কোন এলাকাতে তুই এই মুহূর্তে অপারেশন করছিস? বা মেইনলি কলকাতা, নর্থ চব্বিশ পরগনা আর নদিয়া। নদিয়া, মানে তিনটে জেলাতেই তুই একদম ফাটিয়ে করছিস, করছি। তো সায়র, প্রথম কথা আমার যেটা প্রথমেই তোকে দেখে একটা মনে হয় যে যেরকম একটা ব্যাপার থাকে যে আমাদের চেহারা দেখলে যেরকম খুব একটা ডাক্তার ডাক্তার মনে হয় না, বাট তোর চেহারার মধ্যে কিন্তু একটা প্রপার একটা সেই গম্ভীর সার্জনের একটা ব্যাপার আছে। তো এটা কি তুই কি ইচ্ছাকৃতভাবে এটাকে মেনটেন করিস, নাকি এটা এমনি হয়ে গেছে? না, এইটা তো এরকম না, ছোটবেলা থেকেই আমি একটু হেলদি, আর হেলদিটা আস্তে আস্তে ওবেসিটিতে কনভার্টেড হয়ে গেল। আচ্ছা, যত এগোলাম, তার সাথে ভগবান হাইট দিয়ে পাঠিয়েছিল, সো ওভারঅল এই প্যাকেজ। কিন্তু সেটা আমার মনে হয় তোর অ্যাডভান্টেজে কাজ করেছে, কারণ তোকে দেখেই একদম মনে হয় যে হ্যাঁ, এটা খুব ভালো, বড় বড়। যেটা কিছুটা বলতে পারিস, বিশেষ করে পার্শ্ববর্তী এরিয়ায় এই জিনিসটা কিছুটা তো ম্যাটার করে। এটা প্র্যাকটিস লাইফে ম্যাটার করে, এবং তার অ্যাডভান্টেজ যদি বলিস, হ্যাঁ পেয়েছি, অস্বীকার আমি করব না, আমি পেয়েছি। আমার বক্তব্য, তুই সার্জারি নিলি, সার্জেন হলি তুই একদম, মানে তো আমি যেরকম বরাবরই সার্জারি আমার ঠিক খুব একটা পছন্দের জিনিস আমার আসে না। তোর কবে মনে হলো যে তুই সার্জেন হবি বা সার্জারির দিকে তুই যাবি, অপারেশন করবি? এবং আমার মনে হয় যারা সার্জারি করে তারা, আমার একটা কথা তুইও শুনে থাকবি যে সার্জেন তারা জন্ম থেকে সার্জেন হয়, মানে সার্জেনকে তৈরি করা যায় না, দে আর বর্ন সার্জেন্স। কারণ তাদের মধ্যে সেই ধৈর্য রয়েছে যে চাইলে আমি 8 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারা অনেক বেশি ধীর স্থির। তো সেটা কি তুই ওই, আমি অবভিয়াসলি আমি পরে আসছি, আমি জানি যে তুই সেই ক্লাস 11-12-এও টানা বাবু হয়ে বসে টানা 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়তে পারতিস, কিন্তু তোর কি মানে সার্জারির প্রতি ন্যাক এমবিবিএসে ঢোকার আগে থেকেই, নাকি পরে, বা কি এমন হলো যে তোর মনে হলো যে না, আমি মেডিসিনের দিকে যাব না, আমি সার্জারির দিকে যাব? বেসিক্যালি এমবিবিএস পড়ার আগে যদি বলি আমার সার্জারি পড়ার ইচ্ছা, তখন সেটা ছিল একটা ফ্যাসিনেশন, যে একটা সার্জেনের একটা ফ্ল্যামবয়েন্স। সবাই বলতো ছোটবেলা থেকে, বাবা মা বলতো বড় হয়ে তুমি সার্জেন হবে, পাড়ার লোকেরা বলতো যে উনি সার্জেন। এরকমভাবে যখনই কাউকে ইয়ে করা হতো, তার বোঝাই যায় যে সার্জেনের একটা ফ্ল্যামবয়েন্স চিরকালই ছিল, এবং না মানে ব্যাপারটার একটা হাইপ ছিল। এবং আমরা সিনেমাতেও দেখছিলাম, লাল আলো জ্বলতো থিয়েটার, এবং বাইরে সবাই খুব চিন্তায় বসে আছে এবং কারোর একটা অপেক্ষা করছে, তো সার্জেনেরই অপেক্ষা করছে। উনি বেরোতেন এবং বেরিয়ে বলতেন যে অপারেশন সাকসেসফুল। এবং এই যে ফ্যাসিনেশনটা, এটা আরও বেশি আমি ডিটারমাইন্ড হলাম যাতে আমার ডেস্টিনেশনে কনভার্টেড হয়, সেটা হচ্ছে আমার ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে আমার প্রথম পোস্টিং ছিল অর্থোপেডিক্স, এবং অর্থোপেডিক্সে ঢুকেই যখন ইন্টার্নশিপ, প্রথম আমার ওখানে সুচার দিতে শেখা, প্লাস্টার করতে শেখা, তারপর রাত্রেবেলা এমার্জেন্সিতে সিনিয়র দাদাদের সঙ্গে ওটিতে অ্যাসিস্ট করতে নামা, এইগুলোতে। তারপরেই আমার পোস্টিং ছিল জেনারেল সার্জারি। ফলে পরপর দুটো ব্যাক টু ব্যাক অর্থোপেডিক্স আর জেনারেল সার্জারির পরে মানে মাইন্ডটা কেমন যেন ওটার দিকেই 100% মোটিভেটেড হয়ে যায়।
এবং একটাই ইয়ে ছিল যে যেরকমই র্যাঙ্ক আসুক না কেন যে কোনো একটা সার্জিক্যাল ফিল্ডে আমি যাব, দ্যাট মেবি অর্থোপেডিক্স, জেনারেল সার্জারি, আই, ইএনটি। আই অতটাও নয়, ইএনটি সার্জারির দিকে ন্যাকটা আমার তখন থেকেই আরো বেশি অনেক স্ট্রেনথেন্ড। না, আমার মনে হয় সার্জারির প্রতি আর একটা জায়গা থেকে তোর ফ্যাসিনেশন এসছে, তুই হয়তো মিস করে গেলি, কিন্তু আমি তোকে যেহেতু খুব ভালো চিনি আমার মনে আছে, সেটা হচ্ছে অ্যানাটমির প্রতি তোর একটা ভালোবাসা ছিল ফার্স্ট ইয়ারেই। এবং অ্যানাটমি মানে হচ্ছে বেসিক্যালি মৃতদেহের ওপর কাটাছেড়া। মানে অ্যানাটমি আমাদের সমস্ত ডাক্তারদেরই কম বেশি জানতেই হয়, না হলে তো চিকিৎসাই করতে পারবো না। অ্যানাটমিক্যালি স্ট্রং হতেই হয়। তোর অ্যানাটমি একটু বেশি স্ট্রং ছিল, আমার মনে হয় তুই এনআরএস এর মধ্যে ফার্স্টও হয়েছিলিস অ্যানাটমিতে, এবং তুই তার জন্য মেডেলও পেয়েছিস। তো এই অ্যানাটমিতে যে তোর মেডেল পাওয়া বা এই অ্যানাটমির প্রতি তোর ফ্যাসিনেশন বা তোর এইটার ব্যাপারটা এবং আলটিমেটলি তোর মেডেল পাওয়ার ওই গল্পটাও তুই যদি একটু বলিস। বেসিক্যালি ফার্স্ট ইয়ারে আমাদের তো সাবজেক্টই ছিল হচ্ছে তিনটে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। কিন্তু অ্যানাটমি প্রথম থেকেই যেহেতু ওটা মানুষের শরীরের স্ট্রাকচার নিয়ে যে পুরো সাবজেক্টটা, ফলে ওটা জানার একটা আলাদা কিন ইন্টারেস্ট তো ছিলই, এটা প্রত্যেক পড়ুয়ার মধ্যেই থাকে। এবং সেটাকে আরও বেশি হেল্প হয়েছিল আমার, আমি যে স্যারের কাছে পড়তাম, ইনফ্যাক্ট তুই আর আমি দুজনেই যে স্যারের কাছে পড়তাম, তিনি এতটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন যার ফলে অ্যানাটমির প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মে গেছিল। যখনই পড়তাম তখনই 3 ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশনের চেষ্টা করতাম, ফলে এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছে। যে মেডেলের যে পরীক্ষাটা তুই দিয়েছিস, যেখানে তুই আলটিমেটলি এনআরএস এর মধ্যে ফার্স্ট হলি, আমার বক্তব্য ওই দিনটা মনে আছে যে কি কি হয়েছিল, কি পরীক্ষা তোকে কি কঠিন প্রশ্ন, মানে এরকম কিছু যদি মনে আছে? 4 দিন আগে, মানে পরীক্ষা যেদিন হয় তার 4 দিন আগে হচ্ছে নোটিশ বেরোয় যে গোল্ড মেডেল পরীক্ষা হবে। তা গোল্ড মেডেলের যারা নাম দিয়েছিলাম তারা আমরা পৌঁছে গেছিলাম অ্যানাটমি হলে সকালবেলা। সেই আমার মনে আছে 9টা থেকে শুরু হয়েছিল পরীক্ষা। প্রথমে একটা প্রিলিমস রাউন্ড হয় যেখানে এমসিকিউ প্লাস একটা 10 নম্বরের লং কোয়েশ্চেন ছিল। সেটা ছিল হচ্ছে কোলাজেন নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, এক্সাক্ট মনে নেই, কিন্তু কোলাজেন মানে জেনারেল অ্যানাটমির কোয়েশ্চেন ছিল, 10 মার্কসের কোয়েশ্চেন। এমসিকিউ গুলো সোজা ছিল, আপার লিম্ব, লোয়ার লিম্বের আর অ্যাবডোমেনের এমসিকিউ ছিল, ভালো ছিল, মানে ইজি ছিল। বাট জেনারেল অ্যানাটমির যে কোলাজেন সিনথেসিসের যে কোয়েশ্চেনটা এসেছিল তা ওটাও লিখেছিলাম মোটামুটি, মানে ওটা ঠিক অ্যানাটমির কোশ্চেনই, ওটা অ্যানাটমির ঠিক কোয়েশ্চেনও ছিল না। এই আমাদের গোল্ড মেডেল পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট এমবিবিএস পরীক্ষা, মানে অ্যানাটমি যে বছরে আছে সেই বছর শেষ হওয়ার 7 মাস পরে। আচ্ছা। কিন্তু ইন দ্য মিন টাইম আমার সুবিধাটা কি হয়েছিল, আমি সেকেন্ড ইয়ারে যখন উঠেছিলাম তখন ফার্স্ট ইয়ারের কিছু বাচ্চাকে আমি অ্যানাটমি পড়াতাম, ফলে আমার কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে অ্যানাটমিটা থেকে গেছিল। ফলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সকালবেলা ওটা হলো, প্রিলিমিনারি রাউন্ড আমরা কোয়ালিফাই করলাম। পরে আমাদের শুরু হলো হচ্ছে পুরো যেমন অ্যানাটমির এমবিবিএস পরীক্ষা হয়, যে বিভিন্ন টেবিলগুলো থাকে, কোনো টেবিলে তোকে উইন্ডো জিজ্ঞেস করছে, কোনো টেবিলে বোনস জিজ্ঞেস করছে, একটা ব্রেনের ইয়ে আছে, হিস্টোলজির একটা টেবিল আছে, প্রত্যেকটা টেবিল আলাদা 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 করে হয়েছিল। এবং প্রায় বিকাল 5:30টায় গিয়ে পরীক্ষা শেষ হয়। কটা থেকে শুরু হয়েছিল? সকাল 9টা থেকে প্রিলিমিনারি রাউন্ড শুরু হয়েছিল, বিকাল 5:30টায় গিয়ে আমার সেই পরীক্ষা শেষ হয়। ম্যাডামরা তারপরে ডেকে আমরা যারা ছিলাম তাদেরকে লুচি এবং আলুর দম খাইয়েছিলেন লাস্টে, আমার এখনো মনে আছে সেটা। কারণ মাঝখানে লাঞ্চ দিতে চেয়েছিলেন ম্যাডামরা, আমরা বলেছিলাম না ম্যাডাম পরীক্ষা এখন টেনশন আছে একটু, পরীক্ষাটা শেষ করে নিই আমরা। ম্যাডামরাও একসাথে আমরা সবাই মিলে এইচওডি ম্যামের ঘরে বসে খাওয়া দাওয়া করেছিলাম। তার ঠিক 3 দিন বাদে আমরা গেলাম, প্রথমে গিয়ে ম্যামকে একটু জিজ্ঞেস করতে গেলাম কবে রেজাল্ট বেরোবে। ম্যাডাম যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তোর এত ইন্টারেস্ট কিসে রেজাল্টে আলাদা করে, কথাবার্তায় হয়তো আমি পেতে পারি, কিন্তু তারপর তো অ্যানাটমি ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হলো এবং সেখানে আমি দেখলাম। এবং এনআরএস এর ফাউন্ডেশন যেতে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। তার মানে সেটাও একটা তোর সার্জন হওয়ার পিছনে কিছুটা তো ভালো লাগা থেকেই ছিল। ইন্টার্নশিপে তোর কোনো ঘটনা যেটা মানে সার্জারি রিলেটেড, মানে যেটা তুই নিজের হাতে কিছু এক্সপেরিয়েন্স করেছিস? নিজের হাতে বলতে মানে আমার ফার্স্ট পোস্টিং, আমার মনে হয় এনআরএস এর ইন্টার্নশিপ ইটস ভেরি টাফ। আর শিয়ালদার পাশে প্রচুর পেশেন্ট আসে, অ্যাকচুয়ালি এনআরএস কে বলাই হয় হচ্ছে শিয়ালদা স্টেশনের এক্সটেনশন। আর রাত্রে বেলা যখন লালগোলাটা ঢুকতো তখন একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পেশেন্ট, এনআরএস এর এমার্জেন্সি কে বলা হতো একদম শিয়ালদা স্টেশনের এক্সটেনশন, শিয়ালদা স্টেশনে আসছো এনআরএস ঢুকে যাও, এই একটা ব্যাপার। তখন তো পকেট পরোটাও বসতো না, তখন তো বসতো, আমরা জানতাম না হয়তো। হ্যাঁ, কারণ বলে তো 11-12 বছর ধরে বুঝতো, কারণ নিশ্চয়ই বুঝতো না। ওই শিয়ালদা অঞ্চলে পকেট পরোটাটা বহুদিন ধরেই পাওয়া যায়, মানে ওই পরোটা এবং ওই যারা স্টেশনে আসেন ওটা মানে সস্তায়। কিন্তু আমাদের সময় অতটা হাইলাইটেড ছিল না ব্যাপারটা, হাইলাইটেড তখন তুই পকেট পরোটা দেখিসনি? দেখিনি আমি, তখন সাবওয়ে দিয়ে হেঁটে চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে, মানে সাবওয়েটা ছিল, সাবওয়েটা তার সামনে পকেট পরোটা ছিল না।
তো যাই হোক, হ্যাঁ, তো সেই সময় তোর এমার্জেন্সিতে কোনো এরকম সার্জিক্যাল আমার প্রথম ইনফ্যাক্ট আমার প্রথম পোস্টিং যেটা আমার অর্থোপেডিক্স পোস্টিং ছিল, তা ওখানে অর্থোপেডিক্স আমাদের যে এনআরএস এর ইউএনবি বিল্ডিংটা ছিল সেই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর হচ্ছে টিসিও ট্রমা কেয়ার ইউনিট, ওটিটা ছিল। তা রাত্রেবেলা বিকেল 4টের পর থেকে সার্জারি আর অর্থোপেডিক্স ওর মধ্যেই চলতো, যত এমার্জেন্সি ওটি ওর মধ্যেই চলতো। তা আমাদের অর্থোপেডিক্সে খুব বেশি একটা মানে রেডি হয়ে যাবে এরকম একটা এমার্জেন্সি কেস আসতে হচ্ছে ট্রেনে পা কাটা পড়া। তা আমার 3rd ডে অফ ইন্টার্নশিপ, তখন তো কিছু জানিই না ঠিক করে, মানে 2017 সালের কথা। হট করে দেখছি মানে টিসিউ ওটির মধ্যে এরকম সবাই তাড়াহুড়ো করছে, এই তাড়াতাড়ি আন এই করে অর্থোপেডিক্স পোস্টিং চলছে। অর্থোপেডিক্স পোস্টিং এ মাইনর ওটিতে ঢোকানো হলো, দেখলাম পায়ের এইখান থেকে কাটা। কিন্তু এর অদ্ভুত ব্যাপার, তাতেও যে খুব মারাত্মক ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল তা নয়। 3rd ডে অফ ইন্টার্নশিপ আমাকে বলছে এটা আন ওটা আন, আমি তো কিছু বুঝতেই পারছি না। ইনস্ট্রুমেন্টের নামও আমরা আমার ইনফ্যাক্ট আমার বন্ধু ছিল, আমারই সঙ্গে পোস্টিং ছিল, সে ওই টিসিউ মাইনর ওটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল, পাশে চলছে ওর চোখে মুখে জল দিয়ে ওকে আবার জ্ঞানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তা দেখলাম দাদারা অর্থোপেডিক্সের যারা পিজিডি দাদারা ছিল, ইনফ্যাক্ট আরএমও স্যার ছিলেন, এসে মানে কি দক্ষভাবে যেগুলো পয়েন্ট থেকে ব্লিডিং হচ্ছিল সেই ব্লিডিং পয়েন্টগুলো ধরে নিল, যেখানটা সেলাই করে নিল, ড্রেসিং করে দিল, এবং তারপরে আমাকে বলা হলো সঙ্গে সঙ্গে যে ব্লাড রিকুইজিশন ফর্ম লিখে দিতে। সেগুলো তখন আমরা তখনও অতটা মানে সড়গড় হয়নি, সেটাও পিজিডি দাদারা হেল্প করেছে। এই একটা ঘটনা অর্থোপেডিক্সে আমার দেখা, গা শিউরে উঠেছিল সেই সময়। আজকাল দাঁড়িয়ে হয়তো অতটা আর হবই না ইনফ্যাক্ট, কিন্তু মানে তখনকার সময় দাঁড়িয়ে এটা একটা রোমহর্ষক কাহিনী বলা যায়। দেখ তুই ইএনটি সার্জন হয়েছিস, কিন্তু তোর ইন্টার্নশিপে যখন তোর ইএনটি পোস্টিং পড়লো সেইটা কি রকম এক্সপেরিয়েন্স? ইএনটি পোস্টিং আমার মনে হয় ইএনটি পোস্টিং এমনিতে ইন্টার্নশিপে আমাদের যেটা একটু স্কুল লিমিটেড এক্সপোজার, লিমিটেড, এবং আমরা একটু কুলও থাকতাম, মানে 15 দিনের পোস্টিং থাকতো। তা 15 দিনের পোস্টিং এ ওপিডিতে দাদা দিদিদের সঙ্গে থাকতাম, কিছু পেশেন্ট গলে কান থেকে ওগুলোকে বার করতাম সিরিঞ্জিং করে, ওই যে কোনো ময়লা বা হচ্ছে ফরেন বডি এইগুলো হচ্ছে আমরা বার করতাম। আর হ্যাঁ, ইএনটির যে শিডিউল ডে ওটি গুলো ছিল, যে ইউনিটে ছিলাম সেই ওটি গুলোতে গিয়ে টনসিলের অপারেশন হচ্ছে, কানের পর্দা অপারেশন হচ্ছে। এবার কানের পর্দা অপারেশন তো স্যার তো করছেন মাইক্রোস্কোপে, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, বোঝা তো অনেক দূরের কথা। হ্যাঁ, এবার সব মাইক্রোস্কোপ যে ক্যামেরার সাথে কানেক্টেড থাকতো তা না, এবার তা না হলেই হচ্ছে শুধু সার্জন করছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ফলে ইএনটি বলা যায় হচ্ছে করার পর, ইন্টার্নশিপ করার পর যে আলাদা করে ইএনটিতে খুব মারাত্মক ইন্টারেস্ট জন্মেছিল তা নয়, সেটা নয়, কিন্তু মানে সার্জিক্যাল দিকে একটা যাব সেই ব্যাপারটা একটু ঠিক হয়েছিল। এবার আমার বক্তব্য হচ্ছে যে ধর তুই নিট পিজি দিলি, ধর নিট পিজি দেওয়ার পরে ধর তোর কাছে অপশন ছিল তুই আই সার্জন হতে পারিস, ইএনটি সার্জন হতে পারিস, কিংবা জেনারেল সার্জারির দিকেও যাওয়ার হয়। কোনোটাই নিতাম না, যদি সুযোগ থাকতো আমি অর্থোপেডিক্স তুই পাসনি, অর্থোপেডিক্স নিসনি, সেটা ঠিক আছে, অর্থোপেডিক্স এর ফার্স্ট প্রেফারেন্স, কিন্তু বাকিগুলো আমার সবই। কিন্তু তুই, আমার বক্তব্য, তুই জেনারেল সার্জারি না নিয়ে, মানে যেটা করে তুই হয়তো পরবর্তীকালে এমসিএইচ করতে পারতিস, প্লাস্টিক সার্জন হতে পারতিস, আমার খুবই ইচ্ছা ছিল সেটা, নিউরো সার্জন হতে পারতিস, লোকে যেগুলো বাইরে থেকে ভাবে নিউরো সার্জন, বাপ রে বাপ। তো তুই ইএনটিটা চুজ করলি কেন? ওটা কি মেইনলি এটা একটা এন ব্রাঞ্চ বলে, বা দেখ কয়েকটা ইএনটি চুজ করার পিছনে কারণ ছিল। একটা কারণ হচ্ছে, প্রথম কারণ সবার মুখে শুনতাম, এই ইএনটি ইজ আ ভেরি ডেভেলপিং সাবজেক্ট ইয়েট নট ডেভেলপড। আর দ্বিতীয়ত একটুখানি পরে গিয়ে কম্পিটিশনটা একটু কম, কিন্তু এইটা ফার্স্ট কারণ নয়। ফার্স্ট কারণ ছিল হচ্ছে আমি জেনারেল সার্জারিটা একটু দূরে পাচ্ছিলাম, কলকাতার বাইরে পাচ্ছিলাম, ঠিক আছে। এবং তখন আমি যারা বিভিন্ন ব্রাঞ্চের পিজিডি তাদের সঙ্গে আমি ফোনে কথা বলতাম, ফলে এইবার আমি গিয়ে জানতে পারলাম আরজি করের ইএনটি খুব ভালো, এসএসকেএম এর ইএনটি খুব ভালো। কিন্তু আমি এসএসকেএম এর উপরে আমার এইটা দেওয়ার কারণটা কি আরজি কর, কারণ আমি শুনেছিলাম আরজি করের মানে হ্যান্ডস অনটা বেশি, কারণ এসএসকেএম এর লোক প্রচুর, ফলে হ্যান্ডস অন রিলেটিভলি কম, আরজি করে হ্যান্ডস অনটা বেশি, এবং আরজি করে প্রচুর পেশেন্ট আছে, ফলে আরজি করের সার্জিক্যাল ডিপার্টমেন্ট, সেটা জেনারেল সার্জারি ও অর্থোপেডিক্স হোক, ইএনটি হোক, মানে প্রচুর পেশেন্ট, কিন্তু এখনকার দিনে সিনারিওটা একটু আলাদা। আরজি কর তো পুরো মানে অবভিয়াসলি অনেক কিছু ঘটনা ঘটেছে বা বিভিন্ন কারণে একটু এখন একটু চেঞ্জেস হয়েছে। তো আমার মনে আছে তুই আরজি করে যখন সার্জারি ইএনটিতে ঢুকলি, সেই সময়ই আমাদের এই গত কয়েক দশকে দেখা সব থেকে বড় যেটা একটা ঘটনা, সেটাকে কেউ বলে স্ক্রিপ্টেড,
কেউ বলে আসল, যাই হোক সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না যে আদৌ সেটা সত্যি ঘটনা না, কেউ বলে ওটাকে শুধুমাত্র কেউ ল্যাবে টেস্ট করছিল ইচ্ছা করে যে কি ঘটে, আবার কেউ বলছিল যে পুরোটাই একটা বিজনেস মডেল। অনেকের অনেক রকম মতামত আছে, যাই হোক। কিন্তু আমরা কোভিড পেয়েছি, মানে তুই কোভিড পেয়েছিস একদম। তখন তুই স্টুডেন্ট ট্রেনি, ফার্স্ট ইয়ার পিজিটি। দুটো দিক আছে আমি মনে করি। একটা হচ্ছে একটা নতুন রোগ, যখন সবাই আতঙ্কিত, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এইসব শব্দগুলোই আমরা প্রথমবারের জন্য শুনছি সেই সময়। এবং আমি যদি খুব ভুল না করি তাহলে কোভিডের সিমটম কি? সর্দি, কাশি, গলা ব্যথা, যেটা তোর কাছেই আসবে, মানে ইএনটির কাছেই আসে গলা ব্যথা। তো একদিকে কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন, সেখানে তুই ইএনটি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার পিজিটি। এবং যারা জানে না, মানে ফার্স্ট ইয়ার পিজিটি হচ্ছে বেসিক্যালি তারা যারা একটা মেডিকেল কলেজকে চালায় বেসিক্যালি, মানে এটার মধ্যে কোনো ব্রুটাল অনেস্ট, এটা মানে তারা একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব এভরিথিং ফার্স্ট ইয়ার পিজিটি করে। মানে একটা কলেজকে থেকে যদি আমি ফার্স্ট ইয়ার পিজিটিকে সরিয়ে দিই, পুরো সিস্টেম কোল্যাপস করে যাবে। আমার বক্তব্যে কোভিড এলো, এই খবর এলো, তারপরে মানে তোর ওই সময়টা, তোর মানসিক অবস্থা, তুই কি ভাবলি, কি করলি, এই টাইমটা কি করে কাটালি? প্রথম কথা হলো হচ্ছে কোভিড যখন এলো তখন 19 সালে আসলো আমাদের। 2020 সালের মার্চ থেকে লকডাউন ঘোষণা হলো, ঠিক আছে, মার্চের 23, যদি খুব না। কিন্তু তার আগে থেকেই আমি দেখেছি তোদের এই কাজ শুরু হয়েছিল। এবার বলছি ওই যে মাঝখানের পিরিয়ডটা, ওইখানে কি হলো যে কেস কলকাতায় একটা পাওয়া যাওয়ার পরে বাইরে থেকে এসেছিল, প্রচুর মিম টিম হলো। সে কোনো এক আধিকারিকের ছেলে হবে হয়তো, শুরুতে খুব মিম হলো, চা খাবো না, এরকম প্রচুর মিম হয়েছে। আমাদের যে আইসোলেশন ওয়ার্ডটা তৈরি হয়েছিল, তাতে একদিন বাইরে থেকে একটা পেশেন্ট আসে এবং সাসপেক্টেড কোভিড হিসাবে ভর্তি করা হয়। আমাদের ইউনিট 1-এর সেদিন হচ্ছে ইএনটির অনকল, মানে রোটেশন না তো, আমাদের অ্যাড ডে। এবার হট করে ফোন আসে এইচওডি স্যারের থেকে যে এখনই যাও সোয়াব কালেক্ট করতে হবে। সবার মনে প্রশ্ন, সোয়াব কালেক্ট। আমি এখানে ফার্স্ট ইয়ার অনকল, আমাকে সেকেন্ড ইয়ারও ফোন করে বললো, মানে সবাই তার হাত থেকে একদম 100% আমার উপর দিয়ে দিল। কিছু করার নেই, অগত্যা। প্রথমে ভয়ও লাগছিল একটু, মানে তখন লকডাউন হয়নি, তার আগের ঘটনা। তুই তখন কোভিডের আতঙ্ক মানে মারাত্মক, ভালোই, মানে বেশ ছড়িয়ে গেছে। আমি গেছি 8 তলায় গেছিলাম, দুজন সিস্টার আছেন, আমাকে বের করে দেওয়া হলো একটা ইউনিভার্সাল প্রিকশন কিট। আমার সেই ছবিটা আজও ফেসবুকে আছে, যেখানে দেখা যাবে আমি আমার কোপিজিটি ইউনিভার্সাল প্রিকশন কিট, আমি জিন্স পরে আছি, উপরে জামা, এইচআইভি বা হেপাটাইটিস বি এইসব মানে রোগগুলোতে যে আমরা কিট ইউজ করি, সেই কিট যেটা পুরো কভার করে না, তখন পিপি কিট আসেনি, সেই কিট পরে আমরা প্রথম সোয়াব কালেক্ট করতে যাই। ঘটনাচক্রে সেই দুটো পেশেন্ট নেগেটিভ এসছে, কিন্তু তারপরে এরকম হাজারো আমরা সোয়াব কালেকশন ডে থাকতো আমাদের, একজন পিজিটি ডেজিগনেটেড থাকতো, আমরা ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ড থেকে সোয়াব নিতাম। এটা বলা হতো কি যে নাক কান গলা, যেহেতু সোয়াব আমাদের নাকের পিছন আর গলার পিছন থেকে নেওয়া হবে, তাই সোয়াব কালেকশন ইজ দ্য সোল ডিউটি অফ ইএনটি সার্জন। ফেসে গেলি তোরা ওখানে, যাচ্ছে তাই ভাবে ফেসে গেলাম। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেতাম, এক একটা দিনে 55-60 খানা করে সোয়াব কালেকশন হতো। সোয়াব কালেক্ট করতাম, দিতাম ভয়ে ভয়ে। সত্যি কথা বলতে প্রথম 1 মাস খুব ভয়ে ভয়ে, তারপরে তো ভয় কেটে যাবে। তারপর আর ভয় কি, তারপর তো সোয়াব তাড়াতাড়ি গিয়ে করতাম, কারণ প্রচুর লাইন দিয়ে আছে পেশেন্ট, তারা না খেয়ে আছে, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। তখন কি তুই বাড়ি যেতিস না ওখানে? না, আমি কোভিডের যেই কোভিড শুরু হয়ে গেল ওখান থেকে একদম আমি 3টে ওয়েভে 3 বারই কোভিড আক্রান্ত হয়েছি। 3 বারই। টাকা পেয়েছিলিস? হ্যাঁ, টাকা পেয়েছিলাম প্রথমবারে, সরকারের টাকা পেয়েছিলাম, একদম পেয়েছিলাম। আমাদের আইসোলেশনের জন্য এনবিসিসি তে নিয়ে রাখা হয়েছিল। মানে তুই প্রতিবার কোভিডে আক্রান্ত হবি, কারণ তুই তো ডাইরেক্ট কন্টাক্ট। ওমিক্রন যাদের আছে, থার্ড ওয়েভ যেটা ওমিক্রন, থার্ড ওয়েভ তো ওমিক্রন, যেটা ওমিক্রনে তো ওভারঅল সবারই মাইনারের উপর দিয়ে বেরিয়ে গেছে। সেকেন্ড ওয়েভ ইজ ভেরি লিথাল, সেকেন্ড ওয়েভ ওয়াজ ভেরি লিথাল। আর ফার্স্ট ওয়েভে তো হচ্ছে আমরা হোস্টেলের কেউই গন্ধ, মানে একসঙ্গে ইএনটি ডিপার্টমেন্টের 5 জন পিজিটি আমরা এফেক্টেড হয়েছিলাম। তাদের সবাইকে নিয়ে আইসোলেশন সেন্টারে রাখা হয়, তার 1 বছরের মাথায় গিয়ে সরকারের ইয়েটা ঢুকেছে। তারপরে তো কোভিড গেল, তারপরে তুই আস্তে আস্তে এমএস এর মধ্যে ইএনটিটা শিখলি। এখন তো
আমার মনে হয় যেটার উপর বেস করেই এখন তুই আমাদের তুই একটা কোয়েশ্চেন করলি না যে কিভাবে এফেক্টেড হয়েছিল শিক্ষাটা। দেখ আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা তো প্রথম 3-4 মাস ওপিডি করেছিলাম, কেসেস গুলো দেখা শিখেছিলাম। সেই সময় আমাদের সিনিয়র যারা ছিল তাদের চুটিয়ে ওটি করার টাইমটা ছিল, কারণ তারা সেকেন্ড ইয়ারে, এরপরেই তারা ওটি করার তাদের খুব ভাইটাল টাইম লসটা হয়েছে। আমাদেরও লস হয়েছে, কিন্তু ইয়েস আমরা তার পরের 2 বছরে গিয়ে এনাফ অপরচুনিটিস পেয়েছি, প্রচুর কাটিং পেয়েছি, করে বেরিয়েছি। কিন্তু আমার মনে হয় আমাদের সিনিয়র ইয়ার কিছুটা একটু র্যাথ অফ দিস ইভেন্ট সেটা ফেস করেছিল ওরাই। এই ট্রেনিং হিসাবে একজন ইএনটি শিক্ষানবিশ হিসাবে, দেখ তুই পিজিটি ছিলিস, মানে বেসিক্যালি তুই চালাতিস, তারপরে বাকিরা আসতো, মানে ফার্স্ট পেশেন্টের সঙ্গে কন্ট্যাক্ট হতো, অবশ্যই এমার্জেন্সি তুই ফার্স্ট অ্যাটেন্ড করতিস। সব থেকে মারাত্মক এক্সপিরিয়েন্স মানে যেটা তুই বলতে চাস, মানে যেটা তুই মানে একদম হাই অ্যাড্রিনালিন, হাই রাশ, মানে একটা এরকম কোনো ঘটনা? হাই রাশে এবার দেখ রাশ হচ্ছে মানে 2 রকম। একটা রাশ হয়েছিল হচ্ছে একটা পেশেন্ট তার টিউব মানে গলায় হচ্ছে, আমাদের যে ক্যান্সারের পেশেন্টরা থাকেন, ভোকাল কর্ড ক্যান্সার বা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, তাদের আমরা এখানে একটা কৃত্রিম শ্বাসনালী করে দিই, ট্রেকিওস্টমি বলি আমরা। এখন আজকাল কোভিড হওয়ার পর, এত আইসিইউতে থাকার পর সবাই মোটামুটি ট্রেকিওস্টমি, কৃত্রিম শ্বাসনালী জিনিসটা বোঝে। মানে এই নালীটা যদি আমাদের হাওয়া ঢুকছে না, এটাকে ফুটো করে একদম এর উপরে ক্যান্সারের সমস্যা আছে, ফলে সেটা হাওয়া ঢুকতে দিচ্ছে না, তার নিচে আমরা একটা ওপেনিং করে দিই যাতে হাওয়াটা ঢুকতে পারে। সিম্পল ব্যাপার। এবার তার অনেকদিন ধরে ট্রেকিওস্টমিটা আছে, কিন্তু সমস্যা হয়েছিল কি, তার টিউবটা একদিন কোনো কারণে বেরিয়ে গেছে পরিষ্কার করার সময়, একটু বাড়ির লোক পরিষ্কার করতে যাচ্ছিল, বেরিয়ে গেছে। এবার তো উপরে ক্যান্সার, নিচে আর ফুটোটা পাওয়া যাচ্ছে না। এমার্জেন্সিতে আসে, আমি আর আমার একজন কোপিজিডি ছিল উদয় শঙ্কর রায়, দুজন আমরা অ্যাট দ্যাট মোমেন্ট এমার্জেন্সিতে ছিলাম। এসছে যখন পেশেন্টের তেমন পালস পাচ্ছি না, বিপি একদম ফিবেল, হিমোডাইনামিক্যালি একদম আনস্টেবল। সঙ্গে সঙ্গে আমাদের এবিসি স্টেবল করতে হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এয়ারওয়ে পাওয়া যাচ্ছে না, মানে প্রথমটাই গন্ডগোলের ব্যাপার। সঙ্গে সঙ্গে কি করা হলো, আমাদের সেট থেকে ট্রেকিয়াল ডাইলেটার বার করা, পেশেন্টকে শুইয়ে নিয়ে উদয়দা একদিকে হচ্ছে বুকের উপর সিপিআর দেওয়া শুরু করেছে, আগে একটা ইন্ট্রাকার্ডিয়াক অ্যাড্রিনালিন দিয়ে সিপিআর দেওয়া শুরু করে দিয়েছে, একদম আমাদের লেফট ফোর্থ প্যারাস্টার্নাল স্পেস, এখান থেকে একদম ডাইরেক্ট অ্যাড্রিনালিন ওখানে। মানে এখন এই প্র্যাকটিসটা কমে গেছে, এখন কমে গেছে। আর তখন তো আমরা লস দ্য পেশেন্ট। আমার মনে হয় at the emergency as a doctor you are the boss everything, তখন তুই যা ডিসিশন নিবি একদম। পেশেন্ট বাঁচানো ভাই, কি ফর্মুলা, কি বই, কি সূত্র বুঝি না, পেশেন্ট বাঁচাতে হবে। আমি কোনো মতেই সত্যি কথা বলছি, মানে আমি কিভাবে আজকের দিনটা সেটা এক্সপ্লেন করব। একটা টেবিল এরকম ছিল, উপরে একটা স্পটলাইট জ্বলছিল এমার্জেন্সির মধ্যে। এমার্জেন্সি ইজ নট আ ভেরি ওয়েল লিট এরিয়া, ভালো আলো পাওয়া যায় না ওখানে। একটা ডুম জ্বলছিল, তার ওখানে আমি ট্রাকিয়াল ডাইলেটারটা ঢুকিয়ে ভগবানের নাম দিয়ে জাস্ট কষ্ট করে ফাঁকা করেছে। ভগবানের সব আশীর্বাদ আমার ওই বাহাতটার উপর ছিল সেদিন। প্রথমেই আমি খুলে কোনোদিন ভাবতেও পারিনি আমি একটা ছোট্ট ছিদ্র হয়ে আছে, সেই ছিদ্রটা যেটা দিয়ে পাইপ ঢুকবে না। ছোট আমাদের কিছু মেটালের ট্রেকিওস্টমি টিউব পাওয়া যায়, সেই মেটালের ট্রেকিওস্টমি টিউব দেওয়া হলো, এয়ারওয়েটা কিছুটা ফিরলো, পেশেন্ট আস্তে আস্তে ফিরছে, ট্রেকিয়াটাকে ধরে আবার একটু ভালো করে বড় করে দিয়ে তার মধ্যে পাইপ গুঁজে দিলাম। এবং সত্যি কথা, তারপর অ্যাডমিট তো করেই নেওয়া হয়েছিল পেশেন্টটাকে আর ওটিতেও নিতে হয়নি, ওখান থেকে ঠিক হয়ে, ওখান থেকে আমরা ওয়ার্ডে শিফট করলাম। তা পেশেন্টটা মানে ওটা আসা হচ্ছে একদম মৃত্যুর মুখ থেকে। শ্বাসকষ্টে মানুষ কিভাবে মারা যায় সেটা চোখের সামনে ওইটা না দেখলে বোঝা যেত না। আরেকটা আমার মনে হয়, আমারও এরকম বেশ কিছু অভিজ্ঞতা আছে, যেখানে এই যে তুই বললি না যে তুই এরকম ফুললি এবং দেখে, অ্যাকচুয়ালি আমি দেখেছি যখন মানে এটাই একটা নর্মাল টাইম আমরা করি, হয় না ঠিক, বাট যখন খুব এরকম টাইট সিচুয়েশন থাকে না, মানে তুই যেটা বললি ঈশ্বর, মানে ম্যাজিক্যাল কিছু ঘটে এবং এরকম তখন হয়ে যায়। মানে ধর একটা পেশেন্টকে পুরো হিমোডাইনামিক চ্যানেল করা যাচ্ছে না, বাট চ্যানেল কিছু নেই, কিন্তু তখন হয়ে যায়। এটা হয় কি বলতো, ওই সময় একটা সেন্ট্রাল লাইন করা যাচ্ছে না, তখন ক্লিক করে যায়। এটা হচ্ছে ওই সময় ক্লিক করে একটা ঘটনা। আরেকটা ঘটনা বলছি, আরেকটা ঘটনা হচ্ছে পেশেন্টটা নর্থ 24 পরগনা থেকে এসছে আরজিকরের এমার্জেন্সিতে। উনি পড়ে গেছেন এবং টোটোর পিছনের চাকা একবার, তার পিছনের টোটোর সামনের চাকা এসে এরকম ভাবে থেকে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে গেছে, ওটাও চাপা দিয়েছে। নাকটা এখান থেকে উঠে এসে পুরো এখানটায় ঝুলছে, নাকটা ঝুলছে একটা ছোট্ট চামড়া দিয়ে লাগানো। আচ্ছা, হুড়হুড়িয়ে ব্লিড হচ্ছে, চোখের দু সাইড থেকে হুড়হুড়িয়ে ব্লিড হচ্ছে। ছেলেটার 2 দিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছেলেটা তার মাকে নিয়ে এসছে, বাবা গত হয়েছেন। এটা যে কি সিচুয়েশন, সেইখানে দাঁড়িয়ে আমরা আবার সবাই মিলে
আমার যে সেদিন আমার কোনো কোপিডি ছিল না, আমি এবং আমার জুনিয়র নিয়ে তাকে ট্রমা কেয়ার ওটিতে নিয়ে যাই। সিনিয়র, এবার ট্রমা কেয়ার ইউনিটে যদি সিনিয়র না আসে তারা ওটি দেবে না। সেই সিনিয়র দাদা আসলো, সবাই মিলে রাত্রেবেলা করলাম সেই পেশেন্টকে। তারপর আমরা প্লাস্টিক সার্জারিতে রেফার করলাম, করে স্টেবল করে একদিন দুদিন ওয়ার্ডে রেখে প্লাস্টিক সার্জারি নিয়ে তারপর ভালো করে রিকনস্ট্রাকশন হয়েছিল। বাট পেশেন্ট গট মানে পেশেন্ট লাইফ ওয়াজ সেভ, যাচ্ছে তাই অবস্থা। বুঝলাম। না আমার মনে হয় যেহেতু তুই ইএনটিতে ছিলি, এরকমও তো পেশেন্ট আছে গলা কেটে আমরা অহরহ পেতাম, অহরহ। মানে আমাদের কাটথ্রোট ইনজুরি, মানে ঝামেলা হয়েছে, দুই ভাইয়ের গলা কেটে দিয়েছে, এরকম হয়েছে। ইনফ্যাক্ট এরকম হয়েছে, মানজায় গলা কাটা তো আসতো, সেইগুলো জেনারেলি সুপারফিশিয়াল, খুব মারাত্মক ডিপ হতো না, কিন্তু ওই ইয়েটা খুব ডেঞ্জারাস। মানে গলা কেটে একটা দায়ের কোপ মেরেছে, এরকম প্রচুরবার এসছে। এবং তার মধ্যে ডেঞ্জারাস হচ্ছে সব থেকে একটা এসছিল, যেখানে আমি যখন পেশেন্ট এসছে এরকম ভাবে শুয়ে গামছা দিয়ে চাপা, এবার গামছাটা যখন সরালো দেখলাম শ্বাসনালী, যেটাকে আমরা ট্রেকিয়া বলি, এরকম ওপেন, দুটো এন্ট্রি দেখতে পাচ্ছি, ওটা কেটে গেছে। পেশেন্ট যখন কথা বলছে হাওয়াটা বেরোচ্ছে তো ওখান থেকে শোষো করে, আর চারিদিকে রক্তর মধ্যে ওই হাওয়াটা গিয়ে বুদবুদ তৈরি হচ্ছে। মানে এক অদ্ভুত দৃশ্য। সঙ্গে সঙ্গে তাকে টিসিউ ওটিতে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি একটু অ্যারেঞ্জ করতে টাইম লাগতো, ওটি অ্যারেঞ্জ করা হলো রাত্রেবেলা। এরকম কাটথ্রোট ইনজুরি আমি অ্যাজ আ সিনিয়র থার্ড ইয়ারে গিয়েও একা ম্যানেজ করেছি। এরকম কোনো এক্সপিরিয়েন্স যেখানে, এগুলো তো সব সাফল্য, ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা, সাফল্য যেখানে আছে ব্যর্থতা, কাজ করতে গেলে ব্যর্থতা থাকবেই। ব্যর্থতার একটা কেস ছিল যেখানে বনগাঁয় একটা পেশেন্ট, আমার মনে আছে এখনো, মাছ ধরছিল, এবং মাছ ধরতে ধরতে ওদের অনেক অভ্যাস থাকে যে মাছটাকে একটু মুখে রাখা, মানে এটা এই মুখে এরকম ভাবে মুখে ঠোঁটে চেপে রেখে দিয়ে আবার পরের মাছটা ধরছে। আচ্ছা, এইবার এই ঠোঁটে রেখে মাছটা যখন চেপে, ওটা একটা কই মাছ ছিল, সেই কই মাছটা কোনোভাবে ভিতরে গিয়ে একদম শ্বাসনালী রোধ করে, একদম আমরা যেটাকে ল্যারিঞ্জিয়াল ইনলেট বলি, সেইখানটা ব্লক করে দেয়। সাইডে একটু একটু ফাঁকা ছিল যেখান থেকে শ্বাস যাচ্ছিল, ওখানে পেশেন্টকে নিয়ে গেছে টোটকা, ওই যে পাথর দিয়ে জল ঝাড়ায় না, ওই করে সময় নষ্ট করে বনগাঁ হসপিটাল আসে, বনগাঁ থেকে বারাসাত রেফার হয়, বারাসাত থেকে আরজিকর, আস্তে আস্তে 3.5 থেকে 4 ঘন্টা টাইম লস হয়। কিন্তু আমার মনে হয় তার মধ্যে তো কেউ ট্রেকিওস্টমি করতে পারতো, কেউ সব, সেটাই তো আমি বলছি যে ট্রেকিওস্টমি করা হয়নি। আমাদের কাছে যখন আরজিকরে আসে তখন পেশেন্টের অলরেডি ল্যারিঞ্জিয়াল ইডিমা ডেভেলপ করে গেছে। মানে অতক্ষণ বেঁধে থাকতে থাকতে ভয়েস বক্স, হাওয়া যাওয়ার যে ইয়েটা শ্বাসনালী, উপরের অংশ পুরো ফুলে একদম ঢোল হয়ে গেছে। যেটুকু জায়গা দিয়ে হাওয়া যেতে পারতো সেটুকু জায়গা ছিল না। আমাদের কাছে আস্তে আস্তেই পেশেন্টের চোখ উল্টে গেছিল, পালস তেমন পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা ওই টেবিলে যেখান থেকে উনি স্ট্রেচারে করে এসেছেন, ওই টেবিলে দাঁড়িয়ে আমরা সব ট্রেকিওস্টমি করার চেষ্টা করেছিলাম, বাট কুড নট সেভ দ্য পেশেন্ট। এখান থেকে ব্যর্থতা থেকে, যেহেতু তুই এখন প্র্যাকটিস করিস প্রচুর, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি যে ডাক্তারি মানে সেবা, ডাক্তারি মানে বিনা পয়সায় কিছু করতে হবে তোকে বা এরকম। সেখান থেকে তুই এই যে প্রাইভেট প্র্যাকটিস করছিস বা ওটি করছিস, অনেক মানুষকে সুস্থ করছিস, কিন্তু তার বিনিময়ে তুই পারিশ্রমিক নিচ্ছিস। অবশ্যই সেটাকে আবার অনেকে ভালো চোখে দেখে না, লোকে মনে করে যে ডাক্তারি শিখেছে আমাদের পয়সায় শিখেছে, এরকম একটা কোথা থেকে এই কনসেপ্টটা এলো আমিও এটা, কারণ এটা যখনই আমি বলে আমি ভাবি ভাই ও এমনি এমনি পড়েনি, ও মেরিটেড দাম ওটা ওর। একজন যে প্রথম 1000-এর মধ্যে র্যাঙ্ক করেছে এতগুলো ছেলের মধ্যে, তাহলে ওটা তার মেরিটেড দাম, সেটার জন্য সে পড়ছে, তার মেরিটকে সম্মান দেওয়া হয়েছে। অবশ্যই প্রথম কথা, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে শুধুমাত্র যে সরকার আমাদেরকে পড়াচ্ছে তা নয়, আমরাও কিন্তু তার পরিবর্তে অবশ্যই আমরা তো কন্টিনিউয়াস সার্ভিস দিচ্ছি, আমরা দিচ্ছি হসপিটাল। কারণ হসপিটাল ইভেন আমাদের জন্য কিন্তু আলাদা করে যে পেশেন্ট আসে তা নয়, হসপিটালে যে পেশেন্ট সুস্থ হতে আসে আমরা সে তার উপরই শিখি, একদমই তাই। যাই হোক, তো তুই এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখিস, যে সেবা এবং এই যে তুই প্র্যাকটিস করছিস, এই যে পেশেন্টরা দ্রুত পেশেন্টরা চায় যে কি, তুই গোটা ব্যাপারটা তোর অভিমত, আউটকাম? আমার মানে মেইনলি যে মতটা, দেখ এটা তো আমার প্রফেশন, ডাক্তারিটা একটা প্রফেশন, প্রফেশনাল কোর্স, এটা প্রফেশনাল কোর্স। ইনফ্যাক্ট আমরা যখন কোনো ইনকাম ট্যাক্স বা কোনো কিছুর ফর্ম করি, আমরা নিজেদের প্রফেশনাল বলি তো, এবং এটা একটা প্রফেশন, ফলে প্রত্যেকটা প্রফেশনেরই একটা পারিশ্রমিক থাকবে। এখানে দুটো ব্যাপার ভাবার আছে। একটা হচ্ছে আমি যখন প্র্যাকটিস করছি, পেশেন্টরা আমার কাছে পারিশ্রমিক দিচ্ছে, আমি তাদের করছি, মানে আমি যে কাজটা করছি সেটার বাই প্রোডাক্ট সেবা, বাই প্রোডাক্ট হিসাবে সেবাটাই তো হচ্ছে। এবার তুই বলছিস সেবা মানে যে আমরা কেন পয়সাটা নিচ্ছি, বা অনেকে সেটা ভালো চোখে দেখছে না। এবার প্রথম কথা হলো, আমরা কি দোকানে গেলে কোনো কিছু ফট করে আমাদের হাতে ফ্রিতে দিয়ে দেওয়া হবে? বা আমি যদি আজকে চাল কিনি 1 কেজি, আমার কি 5 দিন পরে গেলে হয়ে যাবে, মানে সেটা ফ্রি হয়ে যাবে?
মানবিক দিকটা তো অবশ্যই থাকা উচিত একজন ডাক্তারের, যে একদম দিন দরিদ্র পারছে না দিতে, অবশ্যই আমার মনে হয় মানুষেরই, আমার মনে হয় যারা দোকানে চালও বিক্রি করছে তাদেরও সেটা যদি কোনো গরিব মানুষ আছে তার বেশি চাল দেওয়া উচিত বা বেশি পয়সা দেওয়া উচিত। একদম একদম। তাহলে সেইগুলো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা মানে সমাজের হয়ে কাজ করাটা শুধু ডাক্তারের দায়িত্ব নয়, প্রতিটা মানুষের দায়িত্ব। যে চাল বিক্রি করছে তারও গরিব মানুষকে চাল দেওয়া কাজ, আমি ডাক্তার আমারও গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করা, এবং আমি সেটা পারপাসফুলি করিও। এরকম আমার ওরকম মানে অনেক ওটি আছে যাতে আমি আমার পারিশ্রমিক নিইনি এবং পেশেন্ট সে বাড়ি এসে আমাকে ওটির পরে মিষ্টি দিয়ে গেছে, আমার সঙ্গে ছবি তুলেছে, মানে এরকমও পেশেন্ট আছে, এরকম অনেক, মানে এরকম নয় যে 2-4 জন, এরকম এর নাম্বারটা অনেক বেশি। কিন্তু কথাটা হচ্ছে আজকে ডক্টর পেশেন্ট রিলেশন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তুই ধর একটা টেস্ট লিখলি না, মনে হলো যে পরের বার আসুক, পেশেন্টটা কোনোভাবে অ্যাডভার্স কিছু হলো, পেশেন্টের বাড়ির লোকই এসে হয়তো তোকে বলবে আপনাকে কি বলেছিলাম আমি টেস্ট করাতে পারবো না, আপনি কেন টেস্ট লিখলেন। অন দি আদার হ্যান্ড টেস্ট লিখলি, এই ডাক্তারবাবুর কাছে গেলেই টেস্ট দেয়। এবার তুই শাকের করাতের উপর দাঁড়িয়ে আছিস, টেস্টটা দিতে হচ্ছে হয়তো তোর মেডিকো লিগাল অ্যাসপেক্টে নিজের পিঠ বাঁচাতে। পেশেন্ট যখন ধর কোনো কিছু হলো, তোর নামে গিয়ে কোথায় কমপ্লেন করে? কনজিউমার ফোরামে গিয়ে কমপ্লেন করবে। এইবার কনজিউমার ফোরামে গিয়ে কমপ্লেন করা মানে কি? পেশেন্ট নিজেকেই আগে কনজিউমার ধরে নিয়েছে। সেবার এগেইনস্টে কি কেস হয় না সার্ভিসের এগেইনস্টে কেস হয়? ডাক্তারিটা সেবা না সার্ভিস, সেটা শুধু ডাক্তারদের একাকে যে ডিসাইড করতে হবে তা নয়, এটা অনেক পেশেন্টদেরও নিজেদের রিয়েলাইজ করতে হবে। আবার ডাক্তারদেরও, এরকম অনেক ডাক্তারদেরও অন দি আদার হ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে একদম হিউম্যান টাচটাকে আমি যেন ছেড়ে না দিই। ডাক্তারদের মধ্যেও মানবিকতাটা থাকতে হবে, এবং সবাই ম্যাক্সিমাম ডাক্তারদেরই, যে কারণে আমরা টিকে আছি এখনো না, ম্যাক্সিমাম যে কারণে আমরা আজও অনেক মানুষের সঙ্গে থেকে সম্মানটা পাই, কারণ এই অ্যাসপেক্টটা ম্যাক্সিমাম ডাক্তারের আছে। কেউ আছে যে দৌড়াচ্ছে সময়ের পিছনে, মানে প্রত্যেক প্রফেশনেই বিভিন্ন দিক থাকে, এবং এবার ডাক্তারিটা যেহেতু স্বাস্থ্য নিয়ে জিনিস, সেই জন্য এটা বেশি হাইলাইটেড, বেশি সেনসিটিভ জিনিস না। এই প্র্যাকটিস করতে গিয়ে কোনো এরকম ঘটনা তুই পেয়েছিস যেটা তোকে মানে বিপদে ফেলেছে, বা তোর মনে হয়েছে যে মানে খুব মুশকিল, মানে একটা অন্যরকম ঘটনা, মানে কোনো এক্সপিরিয়েন্স বলতে, সত্যি কথা বলতে আমার সঙ্গে পেশেন্টদের রিলেশন খুব ভালো। আমাকে কোনোদিন কোনো পেশেন্ট কোনোভাবে হ্যারাস করেনি, এবং আমিও চেয়েছি যে আমার আন্ডারে ভর্তি থেকে কোনো নার্সিংহোম বা হসপিটালেও পেশেন্টকে হ্যারাসমেন্টে যাতে পড়তে না হয়, আমি সেইটুক, মানে তাতে যদি আমার মনে হয় 10টা পেশেন্টের জন্য আমি এনাফ কেয়ার দেবো, আমি সেই 10টা পেশেন্টই দেখবো এবং 10টা পেশেন্টেরই ওটি করবো, যাতে আমি প্রপারলি প্রত্যেকের মানে কোনোভাবে এসে যেন মনে না হয় আমি বিপদে পড়েছি। যখন পেরিফেরিতে প্র্যাকটিস করি, অনেক দূর থেকে গ্রামের পেশেন্টরা আসে, তো এবার সে তোর মুখের দিকে তাকিয়ে নিজের ছেলে বা মেয়েকে তোর হাতে তুলে দিচ্ছে, ফলে এইখানে যেন দায়িত্বটা অনেক বেড়ে যায় বেশি। আমি মনে হয় যারা এখন ডাক্তারি পড়ছে, এখন আমি তাদের জন্য একটা জিনিস তোর থেকে জানতে চাই, যেহেতু তুই খুব সাকসেসফুলি প্র্যাকটিস করছিস এবং ওটি করছিস, এই প্রাইভেট প্র্যাকটিস এটাকে একটা সফল কেরিয়ার হিসাবে কেউ যদি নিতে, মানে কেউ ধর চাকরি করলো না, যেরকম তুই করিস না, বা তুই করিস হয়তো, তুই তো একটি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছিস, যাই হোক সেটা বাদ দিলাম আমি, কিন্তু সেটা তুই রিসেন্টলি করছিস, কিন্তু তুই তার আগে 2.5 বছর আমি মানে কিছুর সঙ্গে, এবং আমার মনে হয় এটা তুই পড়ানোটা শখেই তুই জয়েন করেছিস। একদমই তাই, কারণ না করলেও তো হতো, কারণ তুই আরো বেশি প্র্যাকটিস করতে, অবশ্যই আরো বেশি আমি প্র্যাকটিসে টাইম দিতে পারতাম। তো যারা ডাক্তারিটাকে অ্যাজ এ প্রফেশনাল, এবং যেহেতু আমরা দেখছি প্রচুর মেডিকেল কলেজ হচ্ছে, প্রচুর ডাক্তার বেরোচ্ছে, তো আলটিমেটলি তাদেরকে তো কেরিয়ারে দাঁড়াতে হবে, পয়সা আয় করতে হবে, ডাল জোগাড় করতে হবে, মানে তাকে তো তার লাইফটাকে সাকসেসফুলি লিড করতে হবে। তো কেউ ধর এই প্র্যাকটিসটাকে তার কেরিয়ার হিসাবে নিতে চাইছে, মানে হি উইল বি আ প্র্যাকটিশনার বা সার্জন, যাই হোক না কেন, তো তার সূত্রটা কি, তার ম্যাজিকটা কি, মানে তুই কি বলবে, কি করলে হি অর শি উইল লিড আ সাকসেসফুল লাইফ, মানে প্র্যাকটিসে সাফল্য, তাই সাফল্য, মানে হ্যাঁ প্র্যাকটিসে সাফল্য, যাতে তাকে আর কিছু করতে না হয় মোটামুটি, আমি বলছি না যে সে প্রত্যেক মাসে মাসে বিদেশ ট্যুরে যাবে বা এরকম, বাট ঠিকঠাক লাইফ কাটাবে একটা। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিসের প্রধান জিনিস হচ্ছে তুই শুরুতেই গিয়ে যে প্রচুর পেশেন্ট পাবি তা নয়, প্র্যাকটিসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে ধৈর্য। তোকে যেটা দেখাতেই হবে, কারণ আজকালকার দিনে যে এতগুলো মেডিকেল কলেজ, তার থেকে প্রতি বছর এত ডাক্তার বেরোচ্ছে, নাম্বার অফ ফার্মাসি বা নাম্বার অফ হসপিটালস বা নাম্বার অফ ইনস্টিটিউশনস তো ওই রেশিওতে বাড়ছে না। সো স্কারসিটি একটা অভাব থেকেই যাচ্ছে, ডাক্তারদের অভাব তৈরি হচ্ছে এখন, ডাক্তাররা কোন চেম্বারে গিয়ে বসছে, সেটাই, চেম্বার নেই, দেখা যাবে আমি আমার স্যারের চেম্বারে গিয়ে বসছি, আবার দেখা যাবে আমার জুনিয়র আমার চেম্বারে এসে বসছে, এটা তো হতে বাধ্য, এখন চেম্বার নেই তো। তাহলে সেখান থেকে কি করে সেখান নিজের জায়গাটা, নিজের ধৈর্য
পেশেন্টদের সাথে অবশ্যই নিজের সাবজেক্টে তাকে দক্ষ থাকতে হবে, দক্ষতা থাকতেই হবে সাবজেক্টে, তার সাথে কিছু কিছু অ্যাডিশনাল জিনিস যেগুলো তোর প্র্যাকটিসকে সফল দিকে নিয়ে যাবে। সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্টের সাথে ব্যবহার, আর পেশেন্টের কথাগুলো ভালো করে শোনা, এবং একটুখানি, খুব বেশি লাগে না বিশ্বাস কর, একটুখানি মানবিকতার টাচ থাকা। এইগুলো করলে তুই আজ নয় কাল রেজাল্ট পাবি, পেতে বাধ্য। কারণ মানুষ কিন্তু কোনো সময় সব সময় আসে না যে আমি প্রথমেই যাবো ডাক্তারের সাথে ঝামেলা করবো, এটা কিন্তু আসে না। মানুষ কিন্তু নিপীড়িত হয়েই আসে। তাহলে কেন আসবে? আমি যদি তার প্রতি একটু সিম্প্যাথেটিক হই, একটু ভালো করে কথাগুলো শোনা এবং একটু ভালো করে কথা বলা, তাতেই কিন্তু পেশেন্টরা মোর দ্যান মানে 90 to 95, 99% পেশেন্ট তাতেই, সেখানেও ব্যতিক্রম থাকবে যে সেটা আমার কাজ। এবার দেখ 1% থাকবেই যাদের একটু মোটিভ হচ্ছে না ডাক্তারের সাথে একটু উঁচু টোনে কথা বলবো, যারা প্রতি মাসে মাসে ডাক্তার চেঞ্জ করে, এরকম বহু লোক আছে। ডক্টর শপিং তো এখন এটা খুব কমন জিনিস। আমার কাছে প্রচুর পেশেন্ট আসে যারা আমি দেখি যে লাস্ট 6 মাসে 6 জন ডাক্তার চেঞ্জ করেছে। এটাই তো কথা, ধর বিপি ম্যানেজ হচ্ছে না, আমি ডাক্তার চেঞ্জ করে বেরাম। আরে বাবা, এখন যেরকম আমি কাউকে বোঝাতে পারি না, আমার কাছে খুব কমন পেশেন্ট আসে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। ঠিক আছে, এবার হাঁটু ব্যথার জন্য সে অলরেডি 8 জন 9 জন ডাক্তারকে চেঞ্জ করেছে, আমার কাছে 10 নম্বর জনে এসছে। তো আমি ওনাকে এটা বোঝাতে পারি না যে দেখুন আপনার যে হাঁটু ব্যথা হয়েছে অস্টিও আর্থ্রাইটিস, ওটা ওষুধে ঠিক হওয়ারই জিনিস নয়। সেটাই কথা। তো ওটা ঠিকই হবে না, আপনাকে যদি ঠিক করতে আপনাকে নি রিপ্লেসমেন্ট করাতে হবে, নতুন একটা হাঁটু বসাতে হবে, ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এবার সেটা না করে আপনি ডাক্তার চেঞ্জ করছেন না ডাক্তারদের গালাগাল দিচ্ছেন, সেটা করে কোনো লাভ নেই। এটাই কথা। ওষুধ নেই এর কোনো, মানে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো যত বয়স বাড়বে এগুলো হবে। মানে এগুলো ভালো থাকতে চাইলে ব্যায়াম, আর না হলে তুমি পার্মানেন্ট ট্রিটমেন্ট চাইলে নি রিপ্লেসমেন্ট, সিম্পল কথা। তো এখন তো আমার মনে হয় যে তুই সাকসেসফুল, এবং এটা আমি জাস্ট তোকে বলবো যে যখন তুই ক্লাস 11-12 বসে ডিসি পান্ডের ফিজিক্স করতিস কিংবা এনসিইআরটি পড়তিস, বায়োলজি, এনসিইআরটি মানে আমরা পড়তামও না, আমাদের যারা পড়াতো মানে ডুবিয়েছে ভালোই, কারণ আমরা অনেক পরে জেনেছি যে এনসিইআরটি আমরা ভুলভাল এদিক ওদিক অনেক মোটা বই বায়োলজি পড়তাম, আমরা ট্রুম্যানসের বায়োলজি পড়েছি, ওইসব পড়তাম, কিন্তু এনসিইআরটি বইটার কথা সেভাবে আমরা অনেক, আমরা যখন দুজনেই এআইপিএমটি প্রিলিমস ক্লিয়ার করলাম, তারপরে জানতে পারলাম যে এনসিইআরটি বই থেকেই প্রশ্নটা হয়। তখন মেন সেটে যাই হোক, ইনফ্যাক্ট বিএচইউ প্রিলিমস এর সময়ও একই ঘটনা। এখনো যেরকম বহু স্টুডেন্ট যারা নিট অ্যাসপিরেন্ট, যারা তারা এই করতে করতে তারা ভাবে যে বাবা এত কঠিন, এরপরে বোধহয় আর লাইফটা খুব ইজি। তোর কি মনে হয় যে লাইফ ইজি হয় না অ্যাকচুয়ালি লাইফ ডিফিকাল্ট হতে থাকে? লাইফ ডিফিকাল্ট হতে থাকে অবশ্যই। এনসিইআরটির ডিসি পান্ডে কেমিস্ট্রি এই পড়াগুলো, আর এর পরবর্তীকালে একেডি, কেডিটি থেকে শুরু করে রবিনস, হ্যারিসন, বেলি, এগুলো পড়া মানে কোনটা বেশি ডিফিকাল্ট? পড়াশোনা তো ডিফিকাল্ট হতেই থাকে। সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে এই যে তুই ধর মানে এরপরে তুই প্র্যাকটিসে যখনই ঢুকে যাবি, মেইন স্ট্রিম ডাক্তারিতে চলে আসবি না, আরো ডিফিকাল্ট কেন? তোকে তো পড়ার জিনিসগুলো অ্যাপ্লাই করতেই হচ্ছে, সঙ্গে কাঁধে চাপে হচ্ছে হাজারো একটা রেসপন্সিবিলিটি। আর আমরা বইতে এটা পড়েছি যে এই ওষুধের এই সাইড এফেক্ট আছে, পরীক্ষার খাতায় ভুল লিখলে তো মার্কস কাটা যাবে, এখানে ভুল করলে তো গলা কাটা যাবে। একদম সিম্পল। একজন যে রেডিওলজিস্ট রিপোর্টিং করছে, তার একটা রিপোর্টিং ভুলেও দেখা যাবে তাকে কতটা কম্পেনসেশন দিতে হবে। এখানে তার নলেজের সাথে রেসপন্সিবিলিটি একটা বিশাল অংশ প্লে করে। সো রেসপন্সিবিলিটিটা আলাদা করে আসে, ফলে লাইফ সোজা তো হয় না। হ্যাঁ, তুই কি বলতে পারিস যে পড়াশোনা কিন্তু একটা টিডিয়াস জব, জানিস তো, মানে তুই রোজ বই খুলে না, যেরকম না, আমার মনে হয় যে এটা আবার এক একজন, আমার মনে হয় তুই পড়তে ভালোবাসিস, বরাবরই ভালোবাসতাম, এবং তুই পড়ার বই পড়তে বেশি ভালোবাসিস। এখনো আমি জার্নাল পড়ি। এরকম আমাদের মতো কিছু ক্যাটাগরি স্টুডেন্ট যারা অতটা পড়তে পছন্দ করে না, সেটা নয়, কিন্তু সেটা তো বটেই। না, তোর যেমন একটা দেখ, এখানেও কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে কারুর দেখা যাবে হচ্ছে অল্প পড়লে ওই পড়েই ব্যাপারটাকে জিস্ট করে দিয়ে আমি ফাঁকিবাজ ছিলাম। এটা তুই, আমার মনে আছে এখনো সেই একটা চ্যাপ্টার ছিল যেটা তুই 2-3 দিন ধরে পড়ছিলিস, ডাইজেস্টিভ সিস্টেম। আমি তোকে বললাম যে 10 মিনিটে হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার হয়নি। তারপরে তুই আমাকে 2-3টা প্রশ্ন করেছিলি, আমি পারিনি, সেটা কত না, কিন্তু আমি পড়তে সেভাবে ভালোবাসতাম না অতটা, কিন্তু কিছু কিছু জিনিস মজা পেতাম, সেটা আলাদা কথা। আমার বক্তব্য, তুই বরাবর পড়ে গেছিস, তো 11-12 তোর, আমি তুই দুজনেই 12-এর সাথে ঢুকে গেছি তারপর মেডিকেল কলেজে, তোর 11-12 অ্যাপ্রোচটা কি ছিল? মানে তুই কিভাবে পড়াশোনাটা করতিস, কি টার্গেট ছিল? আমার টার্গেট কি ছিল? প্রথম দিকে ফিজিক্স অসুবিধা হতো, যেভাবে গাইড করে ফিজিক্সের যে প্রবলেম সেটাকে তুই সলভ করলি কি করে? প্রচুর, মানে প্র্যাকটিস প্রচুর বাড়িয়ে দিই, মানে এমসিকিউ প্রচুর, মানে যত এমসিকিউ আছে এটা বইতে সব একদম। আমি ডিসি পান্ডেটা 3 বার করেছিলাম, সব করে মানে কোনো অঙ্ক বাদ? ডিসি পান্ডের কোনো অঙ্ক আমার বাদ ছিল না, কোনো, নট আ সিঙ্গেল কোয়েশ্চেন। ফার্স্ট চ্যাপ্টার টু লাস্ট চ্যাপ্টার আমার ডিসি পান্ডে পুরো করা। আর বায়োলজির ক্ষেত্রে পুরো, বায়োলজির ক্ষেত্রে হচ্ছে
ট্রুম্যান্সের এমসিকিউ সলভ করতাম। এবার দেখ ট্রুম্যান্সের হাজার হাজার এমসিকিউ, সব তো সম্ভব না, যতটা পারতাম করতাম, কিন্তু প্রচুর MCQ দীনেশ করেছিলাম। প্রদীপ এই সমস্ত বই হ্যাঁ, এগুলো তো আমি তো সিবিএসসি বোর্ড ছিল, আমার তো টেক্সট বুকও ছিল দীনেশ ফিজিক্স, প্রদীপ কেমিস্ট্রি, আমার তো ছিল, ওইগুলো ছিল। মানে এনসিইআরটি টার গুরুত্বটা আমরা কম এনসিইআরটি গুরুত্ব, তখনও এনসিইআরটি বেসডই হতো, আজও এনসিইআরটি বেসডই হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটা আশা করা যায় তুইও বলতে চাইবি। তোর ছেলে হয়েছে কিছুদিন আগে, হ্যাঁ, ছেলের 1 জানুয়ারি ছেলের 6 মাস বয়স তো ক্রস করে, আমরা তো অন্নপ্রাশনে গেছিলাম, এখন তো এই 1 বছর হতে চলবে। 2025-এর 1 জানুয়ারি হয়েছে, এই 1 জানুয়ারিতে 1 বছর। ছেলেকে কি করবি বড় হয়ে? ডাক্তার করবি? যা ইচ্ছা এ করবে। এগুলো সবাই বলে, এগুলো করে না, বাবা মারা এগুলো বলে শুরুতে যে ছেলে যা চাইবে তাই করে। তোর সাথেও কি সেটা হয়েছে? না, হয়নি কারোর সাথে, আমার সাথে আমি ওকে জোর করব না কোনোদিন। আমার একটাই প্রশ্ন, ছেলেকে কি ডাক্তার করবি কি করবি না? কি মানে ডাক্তার করলে কেন করবি আর না করলে কেন করবি না? দেখ সত্যি কথা বলতে ডাক্তার যে জিনিসটার উপর না ন্যাক একটা আমার ছিল, এখনো আছে তো অবশ্যই, নিজেই ডাক্তারি করছি। ছেলে একটু মনে হয় যেন অর্থোপেডিক সার্জন হলেই ভালো হয়। কিন্তু আমার মনে হয় যে না, আমার মনে হয় তোর ছেলেকে তুই ডাক্তার যদি করতে চাস, তার পিছনে যেটা একটা কারণ হতে পারে, মজা করে বললাম, যার কারণে একটা, হ্যাঁ মানে অনেকে বলে যে বাবার অপূর্ণ ইচ্ছা ছেলে পূরণ করবে, যেহেতু তুই অর্থোপেডিশিয়ান হতে চেয়েছিলিস ছেলে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেটা তো জানি না, আমি চাইবো যে ও যেটা চাইবে। দেখ অ্যাকচুয়ালি কারুর যদি কিছু, যেমন আমি পড়াতে চেয়েছিলাম বা আমি চাই, কেউ আটকাতে পারে না, মানে ওর যদি কোনো একটা কিছুতে স্কিল থাকে চাইলেও আটকাতে পারে না, ওটাই করবে, যাই হোক। কিন্তু তবু মা বাবারা একটা দিকে গাইড করে। কিন্তু আমার মনে হয় যে তুই তোর ছেলেকে ডাক্তার করার পিছনে একটা যেটা অ্যাডভান্টেজের দিকে কাজ করবে, সেটা আমার মনে হয় তোর ছেলে 2nd জেনারেশন ডাক্তার হবে, যেটা আমাদের ডিফিকাল্ট। একদম আমি এবং তুই দুজনেই 1st জেনারেশন, সবকিছু নিজেকে করতে অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের মানে। কিন্তু যেহেতু 2nd জেনারেশন, অনেক সুবিধা এবং সাপোর্ট, অ্যাডভান্টেজ তো থাকবেই, নো ডাউট অ্যাবাউট, তুই অনেক বেশি প্রোটেক্ট করতে পারবি। আর যদি ছেলেকে ডাক্তার না করতে হয়, তাহলে কি কারণে তুই ডাক্তার করবি না ছেলেকে? যা সিচুয়েশন আসছে না ঠিক ভালো না, এবার সব কোশ্চেন আসতে পারে, সবাই যদি এই কথা বলে তাহলে ডাক্তার তৈরি হবে কি করে? তা এই ডিসিশনটা যেন আমি টাইমের উপরেই ছেড়ে দিয়েছি, ও যেভাবে এগোবে, ওর যেটা যা পছন্দ সেইভাবেই এগোক। ওর যদি মনে কখনো চায় যে আমি ডাক্তার হবে ডাক্তার, যদি মনে হয়। ভালো গিটারও বাজাতিস, গিটার বাজাস এখন? একটু মানে মাঝে মাঝে বাজাই, আর সামনে কলেজে ফেস্ট আসছে ওখানে বাজাবো ঠিক করেছি। মানে যে কলেজে তুই পড়াই সেখানে ফেস্ট আসছে, ওখানে বাজাবো। কি প্ল্যান এর পরে? কি করতে চাস নিজেকে? আর 5 বছর পরে কোথায় দেখতে চাস? কিভাবে দেখতে চাস? নিজের ক্লিনিক করছি, সেটাকে একটু সাকসেসফুলি করতে চাই। তার সাথে প্র্যাকটিস তো অবশ্যই থাকবে। প্র্যাকটিস তো মানে আমার জীবনের যে ভাইটাল সময়টা, যেখানে যখন আমি গভর্নমেন্টের বন্ড ছেড়ে দিলাম, সেই সময় আমাকে। আচ্ছা, তুই বন্ড ছেড়ে দিয়েছিস, এইটা ইম্পর্টেন্ট একটা কথা বললি। আমাদের রাজ্যে আমার মনে হয় যে এমডিএমএস পাস করার পরে, আমি বহু জায়গায় বলেছি যে 3 বছরের বন্ড করতে হয়। তার পরিবর্তে কেউ যদি বন্ড না করতে চায় তাহলে 30 লক্ষ টাকা দিতে হয়। একদম। তুই মানে 1 বছর বন্ড করেছিস। আমার যেটা ইনস্টিটিউশন আরজি করেছিল, আমি 1 বছর করেছিলাম, তারপরে 2 বছর তুই ছেড়ে দিলি, মানে 20 লক্ষ টাকা তুই সরকারকে দিয়ে দিয়েছিস। কেন এই ডিসিশনটা নিলি? কারণ ডিসিশনটা নেওয়ার আমার একটাই প্লেন অ্যান্ড সিম্পল রিজন। লোকে হয়তো অনেকে বলবে যে বন্ডের ডিউটি করতে চায়নি বলে এই হয়েছে, কিন্তু বেসিক্যালি 20 লাখ টাকা দেওয়া তো আর মুখের কথা নয়, ফলে কেউ ইচ্ছা করে সেই 20 লাখ টাকা তুই লোন টোন করে এই টাকাটা জোগাড় করে, মানে তুই মানে মুক্তি চেয়েছিস। কারণটা কি? দেখ এমএসএ অনেক কষ্ট করে নিজের হাতটাকে তৈরি করেছিল, এবং আমার পোস্টিং এমন জায়গায় হয়েছিল যেখানে ওটি করার স্কোপ কম নয়, নেই। এবং সেখানের অ্যাডমিনিস্ট্রেশন বুক ফুলিয়ে বলছে আমাদের এখানে গাইনি ওটি ছাড়া কোনো ওটি দেওয়া হয় না। আমি এত কষ্ট করে শিখেছি 2 বছর ধরে, আমি এমন একটা জায়গায় সার্ভিস ভুলে করে দেবো আমি, যেখানে মানে আমি আমার প্র্যাকটিস হবে না, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? তাহলে ভুলে যাবি তুই সেটা? আমি ভুলে যাবো, আমার পুরো জিনিসটা নষ্ট হবে। সেই জন্য তুই ছেড়ে দিলি? আমি সেই জন্য। এবং সেই ডিসিশনটাকে তুই এখন কি মনে করিস? ইট ওয়াজ আ গ্রেট ডিসিশন। আমার এই ডিসিশনে আমি আমার বাবা মা, পৃথা মানে আমার ওয়াইফ, সবাইকে পাশে পেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি এখানে কিছু কথা বলবো, আমার যে নদিয়ার যে ভাইরা আমার সঙ্গে প্র্যাকটিসে জড়িত আছে, ইনফ্যাক্ট উত্তর 24 পরগনায়, তারা আমাকে এক্সট্রিমলি হেল্প করেছে। মাই ব্রাদার মানে ডক্টর সুজস ব্যানার্জি, দাদাও প্রচুর প্র্যাকটিস করতো এবং মানে আমাকে প্রচন্ড মোটিভেট করেছে। ওয়াইফের কথা বলি, পৃথার কথা বলি। পৃথাও ইএনটি সার্জন। একদম। তোরা দুজনেই ইএনটি সার্জন হলি, এটাতে তোদের ইগো ক্ল্যাশ হয় না কখনো? যদি বলিস ইগো, তুই বলিস ইগোর একটা পজিটিভ সাইড আছে। ইগোর তো অনেকগুলো নেগেটিভ সাইড, বাট একটা পজিটিভ সাইড আছে। ইগো মেক্স থিংস লুক ডুয়েবল। যে জিনিস তুই পারবিও না, না ইগো তোকে এমন একটা এক্সটেন্টে পুশ করবে যে মনে হবে ওই কাজটা এবার আমি পারবো। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইগো। ইগো কোথাও হয়তো গিয়ে কাজ করেছে, সেটা পড়ার স্টুডেন্ট হিসাবেও প্র্যাকটিস লাইফেও হয়তো হয়েছে,
কিন্তু কোনোদিন ইগোটাকে আমরা আমাদের পার্সোনাল লাইফে ঢুকতে দিইনি, আজও দিই না। ইনফ্যাক্ট কোনো একটা ভালো চেম্বারের যদি আমি পাই, মানে অফার পাই, আমি পৃথাকেও কিন্তু বলি যে বসবি তুই ওখানে, তুইও একদিন বস। ইনফ্যাক্ট আমি যে ক্লিনিকটা করছি সেটা মানে দুজন মিলে করছি। আমার পৃথার তো তোর জীবনে একটা বড় রোল রয়েছে। অবশ্যই। পৃথার সঙ্গে তোর সম্পর্ক কবে থেকে শুরু? পৃথার সঙ্গে আমার সম্পর্ক শুরু হচ্ছে 2012 সালে প্রথম দেখা হয়। পৃথার কোন কলেজ? পৃথার মেডিকেল কলেজ। তুই সম্পর্ক শুরুতে ভূমিকা কাউকে তুই যদি তার জন্য তুই কি কিছু করবি? এটার কি ব্যাপার পৃথার সঙ্গে? সেটা পৃথার সঙ্গে সম্পর্কটা হয় হচ্ছে যে যে এখানেও যদি আমি বলি এই ভূমিকাটা লাইফের ইম্পর্টেন্ট ভূমিকা, সেটা তো তুই ছিলি। তুই আমাকে হাঁকাতে খাইয়েছিলিস। আমি প্রথম হাঁকাতে খাওয়া, ট্রিট দিয়েছিলাম মানি স্কোয়ারের হাঁকাতে। ইনফ্যাক্ট আমি যেদিন পিতার সঙ্গে প্রথম ডেটে বেরোই, আমার তোর বাড়ি থেকে গেছিলাম, আমার মেনুও বলে দিয়েছিলাম, আমার পকেটে টাকা ছিল না, আমি কাকিমার থেকে টাকা নিয়ে গেছিলাম। আমরা এখন বলেছিলাম যে কি কি খাবি, কম বাজেটে কি অর্ডার দেওয়া যেতে পারে, সেটাও তখন ওই ইয়েতেই ডিসকাস করা হয়। মানে ওই আমরা ওইভাবে মেডিকেল কলেজ সরস্বতী পুজোর দিন 2013 সালে ভেজ ছিল, তো সেই জন্য কিছুটা পরে আমি তো বললাম যে বেবি কর্ন নিবি ওখান থেকে, যে ফুড কোর্ট আছে সেখান থেকে, না তার সঙ্গে দুটো আবার বলতে বলেছিল সরস্বতী পুজোর দিন আমি ননভেজ খাই না। সেইটা তার মানে তোর মেডিকেল কলেজ থেকে প্রেমের শুরু, এবং সেখান থেকে বিয়ে এবং ছেলে দীর্ঘ 10 বছর। পৃথার কতটা ভূমিকা তোর জীবনে? যতটাই বলবো কম বলা, যতটাই মানে আই কনসিডার মাইসেলফ আ ভেরি লাকি পার্সন টু হ্যাভ, ওয়াইফ তো বলবো না, মানে টু হ্যাভ আ পার্টনার লাইক হার, মানে ইন মাই লাইফ। মানে কোনো কথাই হবে না। পরিচয় হওয়ার পর থেকে প্রতিটা পদে 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 সাপোর্ট করে করে, সব সময় পজিটিভ ইন্টেন্টের দিকে পুশ করে করে পুরোটাই। পৃথা না মানে যেমন দেখ, বাবা মা না থাকলে এখানে আসার ইয়ে না থাকতো, একটা আফটার আ সার্টেন টাইম, বিশেষ করে এমবিবিএস লাইফে কিন্তু পৃথার মেন্টাল যে সাপোর্টটা সবসময় পেতাম সব ব্যাপারে, দ্যাট ওয়াজ আ হিউজ অ্যাসেট। মা বাবার কথা দিয়ে শেষ করবো আজকের আড্ডা। আমি দেখেছি কাকু খুব স্ট্রিক্ট ছিলেন, এখন নেই অবভিয়াসলি, এখন তো তুই মানে কারণ তো দাদু হয়ে গেছে, ঠাকুরদা হয়ে গেছে, এখন আর কি স্ট্রিক্ট, এখন তুই স্ট্রিক্ট। আমি দেখেছি কাকু প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন 11-12, মানে তোকে একদম মানে সবসময় নজরে রাখা, পড়াশোনা করছিস করে, এবং কিছু হলেই শাসন, এবং অতিরিক্ত শাসন কখনো কখনো। তুইও তোর জীবনে তুই কি পজিটিভলি নিয়েছিস না নেগেটিভলি, এবং তুই সেটা কি, যেরকম আমরা ল্যামার এবং ডারউইনের একটা থিওরি আছে যেখানে বলে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, মানে যেটা তুই পেয়েছিস সেটাই তুই ট্রান্সফার করে দিবি। কিন্তু আমার মাঝে মাঝে ভয় লাগে যে তোর ছেলে আমার ভাইপো হবে সম্পর্কে, তারও কপালে কতটা দুঃখ রয়েছে, তাকে তুই কি করবি পড়াশোনার জন্য। তো বাবার ভূমিকা তোর জীবনে কিরকম, আর মা সেটাকে কতটা কিভাবে ব্যালেন্স করলো, বা বোনও কতটা কি ব্যালেন্স করলো? কারণ আমি জানি বাবা একটা দিকে এবং মা আর বোন তোকে মনে অন্য দিক থেকে কিছুটা অবশ্যই ছোটবেলা থেকে দেখ, আমাদের ফ্যামিলির মেইন মোটো ছিল পড়াশোনা, সেই জন্য ছোটবেলা থেকে তোরও ছিল না, বাবা স্কুল টিচার, ভাই টিচার, আমার তোর বাবা স্কুল টিচার, তাদের একটা মেন্টালিটি দেয় জীবনে একমাত্র বোধহয় জন্মানো, পড়াশোনা, আর কিছু না, মানে সাকসেসফুল লাইফ, মৃত্যু, এই হচ্ছে সাইকেল, লাইফ সাইকেল। এইবার মানে একটা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে একটা ছেলে বা মেয়ের মধ্যে যে কত রকম চিন্তা ভাবনা আসতে পারে, একদম একদম সমস্ত কিছু, মানে প্রেম আসতে পারে, কারোর বিভিন্ন এই যে অনেকে নেশা, যারা নেশা করে তাদের এইটা যত খারাপ জিনিস, এই জিনিসগুলোকে মানে এই আমাদের আগের যে জেনারেশন তারা ভাবতে বোধ এগুলো কিছু এক্সিস্টই করে না। এক্স্যাক্টলি। কিন্তু আমরা যারা ইন্টারনেট পেয়েছি তাদের তো অনেকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেটা বল তোর, মানে বাবার বলতে গেলে বাবা স্কুল টিচার ছিল, তখন প্রচুর টিউশন করতো ছোটবেলায়। মা মানে প্রতিদিন সন্ধ্যা হলে একটা ফিক্সড টাইম, মানে সেই পড়তে হবে, পড়া ধরা, সেই করে ক্লাস 7-এর পর বাবা আমার জন্য সব টিউশন ছেড়ে দিল, তোকে পড়াবে, শুধু পড়াবে, এবং অফুরন্ত পরিশ্রম করেছে, মেরেওছে। আমি অন্য কোনো জিনিস চাইলে পেয়েছি কি পাইনি জানি না, কিন্তু একটা বই চাইলে, একটা খাতা চাইলে একটার বদলে দুটো করে পেয়েছি। খেলনা চাইলে দিত না, খেলনা আমাকে ছোটবেলায় দিয়েছে, কিন্তু একটা সার্টেন টাইমের পর একটা জিনিস চাইলে কিছুদিন বাদে আসতো। কিন্তু এই বইটা লাগবে বা এই খাতাটা লাগবে বললে, যত দামই হোক না, যত দাম হোক, দামের কোনো ব্যাপারই নেই তখন। ফলে এই দিক দিয়ে যে আমরা কোনো স্কেয়ারসিটি ফেস করেছি তা নয়। তারপর তো প্রতি পদে এগিয়ে নিয়ে যাওয়া, ফলে পরিশ্রম। বরঞ্চ মানুষ কি করে, প্রথম জীবনে মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে, পরের জীবনটা বাড়ির ওই কাছাকাছি গিয়ে নিয়ে শেষ জীবনটা চাকরির ভালো কাটায়। আমার বাবা আমার জন্য জীবনের প্রথম পার্ট, যেহেতু হাবড়ায় থাকতাম, বাড়ির থেকে স্কুল ছিল হচ্ছে 15 মিনিটের বাইকে ডিস্টেন্স করে, লাস্টের
2010 সাল থেকে 22 সাল 12 বছর সে সকালবেলা উঠে ট্রেন ধরে দমদম ক্যান্টনমেন্ট থেকে হাবড়া যেত, হাবড়া থেকে আসতো। মার ওই কত সংসারের কাজ করে ইয়ে করা, মানে তোর ক্ষেত্রেও তো একই, কাকিমা তোর ক্ষেত্রে সার্ভিস করে, ফলে এসে সবকিছু মেনটেন করা, কাকুর ক্ষেত্রে মানে অনস্বীকার, মানে না তুই এটা ট্রান্সফার করবি যে শাসন, তোকে যে অতিরিক্ত শাসন সেটা কি করবি, নাকি তুই এরকম? না, সেটা তো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। দেখ আমার টেম্পারমেন্ট মানে একটু হট টেম্পার্ড, আমি জেনেটিক্যালি তোরা একটু রাগি, কিন্তু এবার জানি না সিচুয়েশন কি আসবে, কিন্তু রাগ অনেক কমে গেছে এখন। রাগ তো কমাতেই হবে, সার্জেনকে খুব স্থির। হ্যাঁ অবশ্যই, মানে এবার দেখ মানুষের ডুয়াল পার্সোনালিটিও তো হয়, সে একরকম ওটির ভিতর, ওটির বাইরে একরকম। ওটির ভিতরেও মানে যথেষ্ট আমার মানে একটু কেউ ভুল করলে মানে একটু আমাকে ডিস্টার্ব করে সেই জিনিসটা, কিন্তু যাই হোক মানে আগের থেকে নিজেকে প্রতিদিন যত যাচ্ছে শুধরাতে চেষ্টা করছি, রাগ কমানোর। শেষ করার আগে সাহেব তোকে একটা অদ্ভুত প্রশ্ন করবো, তুই রাতে ঘুমানোর সময় নাক ডাকিস? বেশ খুব ভালোই ডাকি নাক। তুই নাক ডাকিস? অ্যাকচুয়ালি নাক ডাকা নিয়ে লোকে আগে এত গুরুত্ব দিত না, কিন্তু তুই আমি তোকে ইচ্ছা করে এই প্রশ্নটা করলাম, কারণ আমরা জানি যে যারা নাক ডাকে, অনেকে তো এমনি নাক ডাকে, সেটা হয়তো অনেকে অসুবিধার কিছু নয়, প্রথম থেকে নাক ডাকে। নাক ডাকা কোথাও না কোথাও, এবং নাক ডাকতে ডাকতে যদি বারবার ঘুম ভেঙে যায়, সেটা কোথাও একটা খুব ডেঞ্জারাস একটা রোগের সাইন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা নিয়ে আমিও পড়েছি, তুইও পড়েছিস একদম। কিন্তু কোথাও না কোথাও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেখানে কোনো না কোনো ভাবে আমাদের শ্বাসনালীতে আটকে যাচ্ছে, যার জন্য অক্সিজেন কম পৌঁছাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, তার জন্য আমাদের, যে জন্য আমি পড়েছি এটা হার্টকে এফেক্ট করছে এবং অ্যারিথমিয়া হয়, অনেক কিছু হয়। যাদের নাক ডাকছে তারা, প্রথম কথা তুই কি এটা বলতে পারিস তারা বুঝবে কি করে এটা নর্মাল নাক ডাকা নাকি এটা অ্যাবনর্মাল নাক ডাকা? কিন্তু এই যে ভুল কনসেপ্ট, এটা অনেকেই বলে মোটা মানুষ নাক ডাকা, একদম যেটাকে তুই বলিস না, ইটস আ স্ট্রেট অ্যাওয়ে রং কোয়েশ্চেন। খুব রোগা মানুষও কিন্তু নাক ডাকতে পারে, গঠনের উপর। এবার কোনটা ফিজিওলজিক্যাল স্নোরিং, কোনটা প্যাথোলজিক্যাল স্নোরিং, তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। যে স্কোরিং এ অ্যাপনিক স্পেলস বলে আমরা একটা কথা বলি, যেখানে শ্বাসরোধ হচ্ছে 10-এর কম, 5-এর কম, অ্যাপনিক এপিসোড মানে কত সেকেন্ডের একটা অ্যাপনিয়া হচ্ছে, অ্যাপনিক স্পেলস অথবা চোকিং স্পেলস, মানে তুই ঘুমাচ্ছিস, ঘুমাতে ঘুমাতে ধরপড় করে তুই উঠে গেলি, সেদিন বুঝতে হবে এবার কিন্তু আমাকে সিরিয়াসলি নিতে হবে এই জিনিসটা, আর ছেলে খেলার ব্যাপার নেই। যদি নাক ডাকতে ডাকতে ঘুম ভেঙে যায়, অথবা তোর মানে যে তোর সঙ্গে শুয়ে আছে সে বলছে তোমার রাতে কিন্তু এই ইভেন্টটা হয়েছিল, নাক ডাকছিলে কেমন ধরপড় করে উঠছে, তখন আমাদের এটাকে সিরিয়াস নিতেই হবে। নাক ডাকার তো হাজারো কজ হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার হাজারো কজ হয়, একদম শুরু করে এখান থেকে এই পর্যন্ত অবস্ট্রাকটিভ পাথওয়ে হতে পারে, দ্যাট ইজ অ্যাট দ্য মানে লেভেল অফ অবস্ট্রাকশনটা। আর আরেকটা কিছু মেডিকেল কজ, হাইপোথাইরয়েড হলো, ক্রনিক অ্যালকোহলিক হলো, মানে মেডিকেল কজে হলে আমরা ট্রিটমেন্ট করি, হ্যাঁ সেগুলো হলে। আর যদি সার্জিক্যাল কজ হয় তাহলে তো তোর কাছে যায়, এবং সেক্ষেত্রে তোরা কি অপারেশন করার আগে খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, সেটা হচ্ছে একটা আমরা করি পলিসোনোগ্রাফি, যেটাকে আমরা হোম স্লিপ টেস্ট HSTও বলি। আরেকটা পরীক্ষা যেটা আছে সেটা খুব ভালো এবং অবস্ট্রাকশনের লেভেলটা এবং ডিগ্রিটা বোঝা যায়, সেটা হচ্ছে ডাইস বলি আমরা, ড্রাগ ইনডিউস স্লিপ এন্ডোস্কোপি। পেশেন্টকে ওই প্লেনে অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়ানো করানো হয়, এবং আমরা নাকের মধ্যে দিয়ে একটা ফ্লেক্সিবল স্কোপ ঢুকিয়ে একদম এয়ারওয়ে পর্যন্ত দেখি যে কোথায় কোন জায়গাটা অবস্ট্রাকশন, যে শ্বাসটা যখন হচ্ছে তখন ভেলাম, আমাদের যে নাকের পিছনের এরিয়াটা, ভেলামটার এক্সকারশন কতটা আছে, একদম ক্লোজ হয়ে যাচ্ছে কি, সেই বুঝে আমাদের বিভিন্ন কারেক্টিভ সার্জারিজ আছে। অনেকে দেখা যাবে নাকের হাড়টা এত ব্যাকা যে ওই জন্য হচ্ছে, ফলে ওই অবস্ট্রাকশনটা সরিয়ে দাও, দ্য প্যাসেজ ইজ ক্লিয়ার। অনেক ধন্যবাদ স্যার, আজকে আমার সঙ্গে আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পরে বিভিন্ন ব্যাপারে নস্টালজিক হলাম, প্রচুর কথা বললাম, আমরা সব রকম গল্প করলাম, এবং গল্প করতে করতে আমরা সময়ও ভুলে গেছি, আমরা ছোটবেলায় ফিরে গেছি, এবং আমার এখনো ওই দৃশ্যগুলো চোখের মনে পড়ছে যে তুই বাবু হয়ে বসে প্র্যাকটিস করে যাচ্ছিস, ফিজিক্স, কেমিস্ট্রি, MCQ, বায়োলজি, তুই বইগুলোকে একদম রং চং দিয়ে দাগিয়ে আন্ডারলাইন করে পড়তাম, পরেও পড়তিস তুই, পরেও পড়তাম, এই আমার MBBS এর বই, এবং তারপরে আমাদের একসঙ্গে অ্যানাটমি পড়তে যাওয়া মনে পড়ছে, বাবা গড়িয়াহাটে, সেখান থেকে বেরিয়ে এসে তোর বাড়িতে থাকতাম, পরের দিন আমি NRS যেতাম, তুই মেডিকেল কলেজে ঢুকতিস, সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। NRS এ তোদের ক্যান্টিনে গিয়ে চিলি চিকেন আর চাউমিন খাওয়া, পড়তে যাওয়ার আগে সেটা মনে পড়ছে। আমি তোর কলেজে এসেছিলাম পিতার ওই দেখা করার দিন, সব লাইব্রেরিতে তুই বসে প্রপোজ করেছিলি, সেটা মনে পড়ছে, টিটি খেলতাম ওখানে গিয়ে, আরো মনে পড়ছে অনেক কিছু, যে আমরা গড়িয়াহাটে যেখানে পড়তে যেতাম, ওখান থেকে বেরিয়ে সেই রাস্তার ধারে একটা হাফ প্লেট চিকেন বিরিয়ানি, মনে আছে, সেগুলো বিক্রি করতো, তুই আমাকে বলতিস যে, তারপরে লস্যি বিক্রি হতো, ওগুলো খেতাম, তুই বলতে, তারপরে আমরা
এত গরমকালে আমরা এসি বাস করতাম, তুই বলতিস যে আমি এটা করে দিচ্ছি তুই ওটা কর, আমরা এরকম ভাবে আর কি চলতাম। অনেক কিছু মনে পড়ছে। আজকে সব আড্ডা হলো না, আশা করা যায় আরও আড্ডা আমরা দেবো। আশা করা যায় আজকের এপিসোড সবার ভালোই লাগলো। আরও এরকম এপিসোড দেখার জন্য আপনারা চাইলে ডক্টর লুজারের ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করতে পারেন। আর দেখা হবে পরের আড্ডায়। আজকের মতো এই অবধি, অনেক ধন্যবাদ স্যার।